ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমি হুন্ডের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি অব্যয় নীতি নিয়ে আলোচনা করব। দেখো, এই অব্যয় নীতিটা বুঝলে তোমরা ইলেকট্রনের বিন্যাস কিভাবে করতে হয় সেগুলো শিখতে পারবে। তাহলে আমরা আজকে প্রথম হেডিং করব অব্যয় নীতি। AUF BAU প্রিন্সিপাল, বাংলায় লেখো আউ বাউ নীতি। তাহলে অব্যয় প্রকৃতপক্ষে কি বলতে চাচ্ছেন সেটা আগে জানতে হবে। দেখো, আমরা হুন্স পড়েছিলাম তখন কি দেখলাম? হুন বললেন কি না, সমশক্তি সম্পন্ন অরবাইটালগুলির মধ্যে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে সেটা হুন বলেছিল। এরকম, এই ধর পি এর 3টে অরবাইটাল, তাহলে যদি পি এর 3 অরবাইটালে যদি 3টে ইলেকট্রন থাকে, তাহলে প্রথমে একটা 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 করে প্রবেশ করবে, তাই না? সমান্তরাল ঘূর্ণনে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, এটা হুন বলেছিল। তাহলে সমশক্তি সম্পন্ন অরবাইটালগুলির মধ্যে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে সেটা বলেছিল হুন। আর অব্যয় কি বলছে? যে কোনো অরবাইটালের মধ্যে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে সে কথাই অব্যয় বলছেন। দেখ, একটা পরমাণুর মধ্যে মনে কর সমস্ত অরবাইটাল ফাঁকা আছে, কোনোটাতে ইলেকট্রন নেই, তাহলে সেই অরবাইটালগুলোর মধ্যে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে সেটা বলছে অব্যয়। ধর একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, প্রথমে নিচের ইট বসিয়ে তারপরে তো একটা বিল্ডিং তৈরি হয়। তাহলে প্রথমে নিচের ইট গাঁথা হয়, তারপরে উপরের ইট। ধর একটা বাড়িতে 10 জন ফ্যামিলি মেম্বার, সেখানে দেখবি বাচ্চা যারা, তাদের শক্তি কম, তাদেরকে সন্ধ্যার দিকে আগে খাওয়ানো হয়, তারপরে তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বড়রা খেতে বসে। ঠিক অব্যয় বলছেন যে পরমাণুর মধ্যে বিভিন্ন অরবাইটাল থাকতে পারে, তাদের মধ্যে যে অরবাইটালের শক্তি কম তার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এবং সেই অরবাইটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর তার থেকে যে অরবাইটালের শক্তি বেশি তাদের মধ্যে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। তাহলে এটাকে বলা হয় অব্যয়ের নীতি। তাহলে বোঝা গেল অব্যয় নীতিকে আমরা বলতে পারি বিল্ড আপ প্রিন্সিপাল। বিল্ড আপ, পরপর বিল্ডিং হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা নীতিটা একটু লিখে দেব। অব্যয়ের নীতিটা তোমরা লিখে নাও। লেখো, নিম্ন শক্তির অরবাইটাল প্রথমে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এরপর উহাদের বলতে ওই অরবাইটালগুলির, এরপর উহাদের শক্তি বৃদ্ধির ক্রমানুসারে পরবর্তী
পরবর্তী অরবিটালগুলির মধ্যে বা পরবর্তী অরবিটালগুলি পূর্ণ হতে থাকে। ভালো করে দেখো এখানে, তাহলে আমি কি বললাম? আমি বললাম সর্বনিম্ন শক্তির অরবিটাল প্রথমে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, এরপর উহাদের মানে কি, ওই অরবিটালগুলির উহাদের শক্তি বৃদ্ধির ক্রম অনুসারে পরবর্তী অরবিটালগুলি পূর্ণ হতে থাকে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার। কিন্তু দেখো এই আব্বাউয়ের নীতিটা আমরা পড়লাম, এখান থেকে জানলাম যে অরবিটালের শক্তি কম সেটা আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপর ইলেকট্রন পরবর্তী উচ্চ শক্তির অরবিটালে ঢুকবে, সেটাও পূর্ণ হলে তার পরবর্তী উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। কিন্তু এখানে আমাদের জানতে হবে তাহলে কোন অরবিটালের শক্তি কত। তাহলে সেটা যদি না জানতে পারি তাহলে কোন অরবিটালের মধ্যে আগে কোন অরবিটালের মধ্যে পরে বলে আমার লাভ কি? আমাকে তাহলে কি জানতে হবে তো যে কোন অরবিটালের শক্তি সব থেকে কম, তারপরে কোন অরবিটালের শক্তি তার থেকে বেশি। তাহলে এগুলো জানার পর তার মানে এই সূত্রটা কি আমরা কাজে লাগাতে পারবো, নাহলে তো এটা আমাকে মুখস্থ রাখতে হচ্ছে, তাই না? এই সূত্রটা তো পরীক্ষায় পড়ে, তাহলে আমাদের পরীক্ষায় পড়লে বলবো আমরা নিম্ন শক্তির অরবিটাল প্রথমে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তারপরে উহাদের শক্তি বৃদ্ধির ক্রম অনুসারে পরবর্তী অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে থাকে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এখন আমাদের জানতে হচ্ছে যে কোন অরবিটালের শক্তি কত। তার জন্যে আরও একটি সূত্রের প্রয়োজন, সেই সূত্রটাকে আমরা বলছি n+l এর সূত্র। তাহলে এটা তোমরা মুছে দাও, এবারে আমরা শেখাবো কি n+l এর সূত্র। তাহলে আমরা হেডিং করছি n+l এর সূত্র। দেখো এটা আমরা হেডিং করলাম n+l এর সূত্র। তাহলে n+l এর সূত্রটা কি এটা আগে লিখে নাও। 1 নম্বরে বলছি অরবিটাল মানে জানিস তো কক্ষক, অরবিটালের শক্তি n+l এর মানের উপর নির্ভর করে। তাহলে অরবিটালের শক্তি কোন মানের উপর নির্ভর করে? n+l। nটা কি? nটা আমরা জানি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর এলটা কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে অরবিটালের শক্তি নির্ভর করছে n+l এর মানের উপর। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবারে 2 নম্বরে বলছি, দেখো 2 নম্বরে বলছি যে লিখে নাও যে অরবিটালের n+l এর মান বেশি তার শক্তি বেশি। দেখো ভালো করে এটা দেখো, তাহলে যে অরবিটালের n+l এর মান বেশি হবে সেই অরবিটালের শক্তিও বেশি হবে। আর লাস্ট পয়েন্ট আমরা বলছি, লেখো দুই বা ততোধিক অরবিটালের n+l
এল এর মান সমান হলে, কমা দিলাম, সমান হলে যে অরবিটালের এন এর মান বেশি তার শক্তি বেশি। বেশি হবে, ঠিক আছে, তার শক্তি বেশি হবে। ভালো করে দেখো, তাহলে প্রথমে আমরা বললাম অরবিটালের শক্তি নির্ভর করে এন এবং এল এর এই মানগুলোর যোগফলের উপর। 2 নম্বর বললাম যে অরবিটালের এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি হবে। আর 3 নম্বরে কি বললাম, দেখো বললাম 2 বা ততোধিক অরবিটালের এন প্লাস এল এর মান সমান হলে যে অরবিটালের এন এর মান বেশি তার শক্তি বেশি। অর্থাৎ এই এন প্লাস এল এর মান যদি দুটো অরবিটালের সমান হয় তখন কোন অরবিটালের শক্তি বেশি হবে না, যার এন এর মান বেশি হবে তার শক্তি বেশি হবে। তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমরা উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখো। আমরা বললাম অরবিটাল বা কক্ষক, এখানে বলছি এন এর মান, এখানে বলছি এল এর মান, ঠিক আছে। এখানে অরবিটাল গুলো বলছি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p, এই কয়েকটা অরবিটাল আমি বললাম। তাহলে ভালো করে দেখো, এই অরবিটালের এন এর মান কত, এই আগে এটা তো 1s, এই সংখ্যাগুলো কি বোঝায়, কক্ষপথের সংখ্যা, এন সেলের সংখ্যা বোঝায়, তাই না। তাহলে এখানে এন কত 1, আর এল এর মান কত, এল এর মান তোমরা শিখেছো কোয়ান্টাম নাম্বারে যে অরবিটাল, দেখো এটা আমি এখানে একটু বলে দিচ্ছি, অরবিটাল আর এল এর মান এটা তো শেখানো হয়েছে, যদি এস হয় এল এর মান 0, পি হলে 1, 2 হলে ডি, ডি হলে 2, ডি হলে 2, আর এফ এর ক্ষেত্রে 3, এগুলো আমরা অলরেডি পড়িয়ে রেখেছি। তাহলে এখানে এস আছে, তাহলে এখানে কি 0, তাহলে এখানে অ্যানাদার কলাম করে দিচ্ছি এন প্লাস এল এর মান, তাহলে কত হচ্ছে 1 আর 0, তাহলে 1 হচ্ছে, যোগ করো 1 প্লাস 0 1। 2s এর দেখো 2, n এর মান 2, n 2 আর s কি l 0, তাহলে 0, তাহলে 2 প্লাস 0 2, 2p দেখো n এর মান 2, p এর ক্ষেত্রে l ভ্যালু 1, তাহলে এখানে 3, 3s এ দেখো এখানে n ভ্যালু 3, s এর ক্ষেত্রে l 0, তাহলে এখানে 3, p এর ক্ষেত্রে দেখো 3, p এর ক্ষেত্রে 1, তাহলে এখানে 4, d এর ক্ষেত্রে দেখো 3, d এর l ভ্যালু 2, এখানে 2, তাহলে এখানে 5, s এর ক্ষেত্রে দেখো এখানে 4, এখানে 0, তাই না। এখানে কি এটা 3, এটাও 3, এটা 4, এখানে 0, তাহলে এখানে 4, এখানে দেখো 4, p এর ক্ষেত্রে l 1, তাহলে এখানে 5, এই। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো, কিছুই নেই। আচ্ছা, এবারে এখানে আমরা অরবিটালের শক্তির ক্রমটা লিখব। লেখো অরবিটালগুলির শক্তির ক্রম, শক্তির ক্রম। দেখো ভালো করে দিকে লক্ষ্য রাখো, অরবিটালগুলির শক্তি ক্রম। তাহলে n প্লাস এল এর মান এর 1 সব থেকে কম,
তাহলে 1s এর এনার্জি সব থেকে কম। তারপরে দেখো 2, তারপরে তাহলে 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, তাহলে 1s এর থেকে 2s এর এনার্জি বেশি। আচ্ছা এবার দেখো এরো 3 আবার এরো 3, এরো n প্লাস এল ভ্যালু 2p এর n প্লাস এল ভ্যালু 3, আবার 3s এর n প্লাস এল ভ্যালু 3। তাহলে আমরা বলেছিলাম n প্লাস এল ভ্যালু যখন সমান হয় তখন কি যার n ভ্যালু বেশি তার শক্তি বেশি, তার মানে এর শক্তি কম, তাহলে এর পরে 2p, তারপরে কি 3s। আবার দেখো এই 3p এরো 4 আবার এরো 4, এর n প্লাস এল 4 আবার 4s এর 4, কিন্তু এর n কম, nটা কম, সেই জন্যে এবারে কে এলো 3p, তারপরে কে 4s, আর এরো 5 কিন্তু এর nটা 3 কম, তাহলে তারপরে 3d, তারপরে 4p, এই ডট 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 এইভাবে। তাহলে অরবিটালগুলির এনার্জি ক্রমশ বাড়ছে, বোঝা গেল? তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় প্রবেশ করবে? 1s অরবিটালে, এটা সম্পূর্ণ ভর্তি হবে, তারপরে 2s এ, 2sটা ভর্তি হলে তারপরে 2pতে যাবে, 2p ভর্তি হলে তারপরে 3s এ ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, খাতাতে লিখে নেবে, কারোর যেন না কোনো সমস্যা হয়। আচ্ছা, অরবিটালের শক্তির ক্রম আমি একটা শর্টকাট মেথডে বলে দিচ্ছি, এটা যদিও সমস্ত বইয়েতে আছে, বইয়েতেও পেয়ে যাবে। দেখো এইরকম ভাবে লিখতে হয়, এই 1s, তারপরে 2s, 2p, তারপরে 3s, 3p, 3d, কারণ থার্ড সেলে 3টে অরবিটাল আছে, তারপরে 4s, 4p, 4d, তারপরে 4f, এবারে 5s, 5p, 5d, 5f, তারপরে দেখো 6s, 6p, 6d, 6f, তারপরে কি 7s, 7p, 7d, 7f। তাহলে এইরকম ভাবে ইলেকট্রন ঢুকবে, দেখো এন্টার করবে, প্রথমে 1s এ এটা ভর্তি হলো, তারপরে 2s, আমি এরকম ক্রস করে দেখাচ্ছি, 2s এ, তাহলে 1s এর পরে ইলেকট্রন 2s এ ঢুকলো, এরপরে 2p, 3s, এই এরার এদিকে দিচ্ছে, হ্যাঁ এটা ফিল্ড হবে, তারপরে এটা, তারপরে ওটা থেকে আবার আসবে, আবার তারপরে দেখো এই, তারপরে এটা 3p, তারপরে 3s, 3s এর পরে কি 3p, তারপরে 4s, এটা হয়ে যাওয়ার পরে আবার 3d, দেখ 3d, 4p, 5s, এটা হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ঢুকবে 4d, 5p, 6s। আচ্ছা এটা পূর্ণ হওয়ার পরে আবার কি এরকম আসবে, এরকম ক্রস ক্রস করতে হয়, 4f, 5d, 6p, 7s, এটা হওয়ার পর আবার এইরকম ভাবে আসবে। হ্যাঁ, তাহলে আমরা এটা দিয়েও মনে রাখতে পারি, বা আমি যেরকম ভাবে বললাম এনার্জি অর্ডার ওভাবেও মনে রাখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা যেটা এসেছে ওই ফর্মুলা থেকে, n প্লাস এল সূত্র থেকে কিন্তু এসেছে। তাহলে এইভাবে মনে রাখা যায় সহজে, 1s, তারপর 2s, তারপর 2p, এইরকমভাবে ক্রস ক্রস দিয়ে মনে রাখার চেষ্টা করুন। তাহলে এই জায়গাটা বোঝা গেল। এবার আমি কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো এই প্রথম কোশ্চেন বলল যে নিম্নলিখিত অরবিটালগুলির বা কক্ষকগুলির বলা যায়, অরবিটালগুলির শক্তির ক্রম লেখো। দেখ এটা উচ্চক্রমেও বলতে পারে বা অধক্রমেও বলতে পারে, আমি জেনারেলি বলে দিলাম। এবার অরবিটাল গুলো কি আছে, ধর আছে 6s,
তোর 5d 4f, হ্যাঁ, আর আছে ধরো 7s, এইটা আছে, ভালো করে দেখে নাও। তাহলে আগে আমাদের n আর lটা লিখবে। তাহলে n কত 6, l কত 0, তাহলে এটা 6, n প্লাস l। এর 5, l কত 2, 7, এর কত 4, আর এটা কি l কত 3, তাহলে এটাও 7, এর কত 7, 0, এরও 7। তাহলে সব থেকে কম n প্লাস l কম কার 6s, তাহলে 6s এর এনার্জি সব থেকে কম। তারপরে এটারও 7, 5d-রও 7, 4f এরও 7, 7s এরও 7। তাহলে এদের সবার n প্লাস l ভ্যালু 7, তাহলে nটা এর কম, এর nটা সব থেকে কম, তাহলে 4f। তারপরে কি এর n কম 5d, তারপরে কি এই 7s। তাহলে এগুলো পড়লে এরকম আনসার খুব সহজে তোমরা করতে পারবে। কোশ্চেনটা দেখো বললাম, সেই রিলেটেড আনসারগুলো আমি করে দিলাম। ক্লিয়ার? এরকম ভাবে পড়লো, নিচের কোন সেটটির শক্তির মান সর্বনিম্ন হ্যাঁ কি বললাম, নিচের কোন সেটটির শক্তির মান সর্বনিম্ন। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে আছে এতে আছে তোমার n, l, m আর s, চারটে কোয়ান্টাম নাম্বার দেয়া আছে। 5, 2, 0 মাইনাস হাফ, 5, 3 মাইনাস 3 প্লাস হাফ, 5, 0, 0 মাইনাস হাফ। আচ্ছা, এবার আছে তোমার 4, 3, 0 প্লাস হাফ, এরকম আছে। তাহলে এই দেখো এই কোয়ান্টাম নাম্বারের সেটগুলো চারটে আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা লক্ষ্য করব কোনটা, আমরা জানি যে সেটের n প্লাস l ভ্যালু বেশি, সেই সেট অর্থাৎ সেই অরবিটালের এনার্জি বেশি হবে। তাহলে এখানে দেখো n প্লাস l 7 হচ্ছে, এখানে 8, আর এখানেও 5, এখানেও 7, তাহলে অপশান বিটা কারেক্ট আনসার। এই যে অরবিটালের সেটটা দেয়া আছে এর এনার্জি সব থেকে বেশি, কারণ 5 প্লাস 3 সাম করলে যোগ করলে 8 হয়। n প্লাস l এর এনার্জির মান সব থেকে বেশি। এবার আমরা ইলেকট্রন বিন্যাসটা শেখাবো। লেখো ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, তাহলে ইলেকট্রন বিন্যাস সেটা কাদের করব, প্রথমে আমি বলছি পরমাণু। প্রথমে পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা দেখাবো, ভালো করে এই জায়গাটা লক্ষ্য রাখো। তাহলে আমরা প্রথমে বলবো হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রোটন এক, মানে এর ইলেকট্রনও একটা। প্রোটন একটা, তার মানে কি ইলেকট্রনও একটা। তাহলে এখানে আমাদের ইলেকট্রন প্রথমে আমাদের এন্টার করে কোথায়, কোথায় প্রবেশ করে আমরা লিখে দিয়েছিলাম, আগে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, এইরকম যাচ্ছে। এটা এমনি লিখতে লিখতে আমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এইরকম ভাবে বলেছিলাম 1s, তাহলে এস এর তো একটা অরবিটাল, ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে, দুটো। দেখ এস এর একটা অরবিটাল ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে এস এ দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে কি হবে 1s 1, আর তো ইলেকট্রন নেই।
ইলেকট্রন নেই তাহলে আমি দেবো কি করে? তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। হিলিয়াম এর প্রোটন 2 আবার ইলেকট্রনও 2, তাহলে এর কি হবে 1s2, দুটো ভর্তি হয়ে গেল। এই এসটা ভর্তি হয়ে গেল, এসে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারত। এবারে লিথিয়াম 3, এর ইলেকট্রনও 3, তাহলে কি হবে 1s2, এটা তো ভর্তি, এতে তো আর ধরবে না। এবারে কি পরের অরবিটাল 2s এ ইলেকট্রন ঢুকবে, তাহলে 2s1। এবারে বেরিলিয়ামের 4, ইলেকট্রন 4, তাহলে 1s2 2s2 চারটে, তাহলে এটাও ভর্তি হয়ে গেল, এস এর দুটো অরবিটাল। এবারে পি এর কটা? তিনটে অরবিটাল, ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তাহলে এবারে আমরা বোরন 5, ইলেকট্রন 5, তাহলে কি 1s2 2s2, এবারে 2p1 পিতে কটা থাকতে পারে? 6টা, কিন্তু এখানে তো আর ইলেকট্রন নেই, 5টা তো হয়ে গেল, 5টা ইলেকট্রন 5টা হয়ে গেল। কার্বনের 6, ইলেকট্রনও 6, তাহলে 1s2 2s2 2p6, এই 2p2 6টা হয়ে গেল। দেখো এখানে কি হলো 2p2, বুঝতে পারলে? কার্বনের পরে তোমার আছে নাইট্রোজেনের 7, ইলেকট্রনও 7, তাহলে 1s2 2s2 2p3, ক্লিয়ার? এর ইলেকট্রন 3টে, 2p3 হয়ে গেল, এগুলো কিছুই নেই। আচ্ছা, এবার নাইট্রোজেন পরে অক্সিজেনের 8, ইলেকট্রনও 8, তাহলে কি হবে 1s2 2s2 2p4, 8 হয়ে গেল। ফ্লুরিনের 9, ইলেকট্রন ইকুয়াল টু 9, তাহলে 1s2 2s2 2p5। নিয়নের 10, ইলেকট্রনও 10, তাহলে কি 1s2 2s2 2p6। দেখো টুপিটা ভর্তি হয়ে গেল, এবার 3s এ যাবে। নিয়নের পরে সোডিয়াম 11, ইলেকট্রনও 11, তাহলে কি 1s2 2s2 2p6 ভর্তি হয়ে গেল, আবার 3s1। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়ামের দেখো 12, ইলেকট্রনও 12, তাহলে 1s2 2s2 2p6 3s2, ক্লিয়ার? তাহলে এইভাবে যদি ইলেকট্রন বিন্যাস পড়ে আমরা খুব সহজে করতে পারবো। আমাদের পরীক্ষায় যদি ইলেকট্রন বিন্যাস দেয় আমরা খুব ইজিলি লিখে দেখাতে পারবো। শুধু এই অর্ডারটা মনে রাখবে, যদি ভুলে যাও ওই যেমনভাবে লিখে দিয়েছিলাম ক্রস করে ওইভাবে দেখে নেবে। এবার দেখো অ্যালুমিনিয়াম 13, ইলেকট্রনও 13, তাহলে 1s2 2s2 2p6 10 হলো, 3s2 ভর্তি হয়ে গেল, এবার কি 3p1। অ্যালুমিনিয়ামের পরে কি সিলিকন 14, ইলেকট্রনও 14, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2 14 হয়ে গেল। এবার ফসফরাস 15, ইলেকট্রনও 15, প্রোটন 15 ইলেকট্রন 15, 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এবার দেখো সালফার 16, ইলেকট্রনও 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4 16 হয়ে গেল। সালফারের পরে কি আছে ক্লোরিন 17, ইলেকট্রনও 17, দেখো 1s2 2s2 2p6 3s2 3p5। এবার আর্গন কি আছে 18, তাহলে ইলেকট্রনও কি 18, তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে গেল 18 আর্গন, ক্লিয়ার? এবার আর্গনের পরে কি আছে পটাশিয়াম 19, ইলেকট্রনও 19, তাহলে এখানে দেখো আমরা লিখে দিচ্ছি 1s2 2s2 2p6 10 হলো, 3s2 3p6, এই 3p6 হয়ে গেল, কত হলো 18, এবার 19 আছে, তাহলে এবার 4s1। এবার ক্যালসিয়াম 20, ইলেকট্রনও 20, তাহলে এখানে কি হবে 1s2 2s2 2p6 3s2
3p6 এই পর্যন্ত 18 হলো। এবার 4s2। তাহলে কারোর ইলেকট্রন বিন্যাস পরে যদি পরীক্ষায় আমরা পারবো। দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস, এইগুলো বারবার আমাদের পরীক্ষায় পড়েছে। এদের পারমাণবিক ক্রমাঙ্ক মনে রাখবে, এদের ইলেকট্রন বিন্যাস ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়বে। তাহলে আমি লিখছি, দেখো প্রথমে লিখছি স্ক্যান্ডিয়াম Sc এর 21, ইলেকট্রনও 21। তাহলে স্ক্যান্ডিয়ামের কেমন হয় 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3p6 হয়ে গেল। এবার কি 4s2, তারপরে 3d, এখানে 20 হলো 3d1। এটাই স্ক্যান্ডিয়ামের। তার মানে আগে 3d থেকে আগে ইলেকট্রন কোথায় ঢুকছে 4s-এ। কেন না 4s অরবিটালের শক্তি 3d অরবিটাল অপেক্ষা কম। 4s অরবিটালের শক্তি 3d অরবিটাল অপেক্ষা কম, ওই জন্যে ইলেকট্রন আগে কোথায় ঢুকছে, আগে 4s অরবিটালে, তারপরে 3d-তে। কিন্তু দেখো অ্যাকচুয়ালি এটা 1 নম্বর কক্ষপথ, এটা কি 2 নম্বর কক্ষপথ, এটা দেখো 3 নম্বর, এটা 3 নম্বর, এটাও 3 নম্বর কক্ষপথ, আর এইটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ। এই 4 আছে 4 নম্বর। অ্যাকচুয়ালি 3 নম্বর কক্ষপথের পরে তো 4 নম্বর, এই দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তারপর তো, তাহলে 4s তো এখানে আছে, শুধু এর শক্তি কম বলে ইলেকট্রন আগে 3d থেকে আগে 4s-এ ঢুকছে, কিন্তু 4s-টা তো বাইরের কক্ষ, ওই জন্যে আমরা এরমভাবেও লিখতে পারো, ভুল না, এটাও রাইট। কিন্তু তোমরা চেষ্টা করবে এই 3d-টা এই জায়গাটা লিখবে আর এইটা এখানে লিখবে, বুঝতে পেরেছো? তাহলে কেমন ভাবে লিখবে, আগে 3d লিখবে যেহেতু এটা 3 নম্বর কক্ষে, কিন্তু ইলেকট্রন আগে দেবে 4s, যেহেতু 4s তারপরে 3d, আগে 4s2 তারপরে 3d1 21। তাহলে আগে 4s দেবে দুটো, তারপরে 3d, আগে 4s ইলেকট্রন ঢুকবে কারণ 4s এর শক্তি কম, তারপরে ইলেকট্রনটা 3d-তে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো টাইটেনিয়াম 22, এর ইলেকট্রনও 22। তাহলে নিজেরা করতেও পারবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কিছু দেবো না, আগে 4s দুটো, তারপরে 20 হয়ে গেল, এবারে 2, 22। এবারে টাইটেনিয়ামের পরে আছে ভ্যানাডিয়াম 23, এগুলো মনে রাখবে, অ্যাটমিক নাম্বার 23। তাহলে ইলেকট্রনও 23। তাহলে এখানে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d, তারপরে 4s আগে দুটো, তারপরে 3d 3। ভ্যানাডিয়ামের পরে আছে ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম পরে ক্রোমিয়াম 24, এখানে ইলেকট্রনও 24। তাহলে এখানে কি হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, তারপরে 4s2, 3d 4, এইটা হওয়ার কথা। কিন্তু বাবা এই জায়গাটা এক্সেপশন, ওই জন্য এগুলো জয়েন্টও আসে আর বোর্ডেও বেশি আসে। তাহলে এক্সেপশন কোথায় দেখা গেল? ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা এক্সেপশন দেখতে পেলাম, ক্রোমিয়ামে। তাহলে ক্রোমিয়ামে কি হচ্ছে দেখো, এই আমরা জানি D4 অপেক্ষা, হুন্ডের সূত্রে পড়েছি, দেখো D4 অপেক্ষা, এই D4 অপেক্ষা D5 এর স্থায়িত্ব বেশি, পূর্ণ অরবিটালের স্থায়িত্ব বেশি, এটা আমরা পড়ে এসেছি। কারণ এদের কি, এটা অর্ধপূর্ণ, হ্যাঁ অর্ধপূর্ণ অরবিটালের স্থায়িত্ব বেশি, কেন? এদের এক্সচেঞ্জ শক্তির মান বেশি আর সুষম ইলেকট্রনের বন্টন থাকার জন্যে, এই জন্যে কি হচ্ছে তোমার এখান থেকে একটা ইলেকট্রন চলে আসছে, এখানে 5 হয়ে যাচ্ছে, অর্ধপূর্ণ হয়ে গেল। তাহলে দেখো আমার আগে তো 4s-এর তো শক্তি কম, 4s-এর শক্তি কম, আব্বাও কি বলেছে, যে অরবিটালের শক্তি কম সেটা আগে পূর্ণ হবে, হয়ে তারপরে যে অরবিটালের শক্তি বেশি তার মধ্যে ইলেকট্রন ঢুকবে।
তাহলে ফোরেসের তো শক্তি কম, আগে তো এখানে দুটো থাকার কথা, এরা যেমন দুটো তারপরে 3D এসছে, এখানে দুটো তারপরে 3Dতে ঢুকেছে, এখানে দুটো তারপরে ডিতে ঢুকেছে। তাহলে এই ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো এখানে একটা পূর্ণ হলো না, তারপরে কিন্তু ডিতে ইলেকট্রন ঢুকেছে, এইটা এক্সেপশন। তার মানে তোমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আফবাউয়ের নীতিকে মেনে চলে না। তাহলে এখানে লিখে দেব কারণটা, যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আফবাউ নীতিকে মানে না, কারণ অর্ধপূর্ণ ডি অরবিটালের স্থায়িত্ব বেশি। কারণ অর্ধপূর্ণ ডি অরবিটালের স্থায়িত্ব বেশি। বোঝা গেল? তাহলে এই কারণটা কিন্তু এখানে বলে দিতে হলো, আমি বলে দিলাম। হ্যাঁ, তাহলে ক্রোমিয়ামের পরে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ 25 ভালো করে দেখো, এর ইলেকট্রনও 25। তাহলে এখানে কি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d, তারপরে 4s, আগে 4s2 তারপরে 3d5, এখানে কোনো এক্সেপশন হলো না, এই পর্যন্ত 20, তারপরে d5 মানে 25 হয়ে গেল। এবারে আয়রন দেখো Fe, আয়রন 26, ইলেকট্রনও 26। তাহলে এখানে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d, তারপরে 4s2 3d6। তাহলে এখানেও এক্সেপশন নেই, ক্লিয়ার? শুধু দেখলাম ক্রোমিয়ামে এক্সেপশন আছে। এগুলো সব লিখে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা লিখবো কোবাল্ট। লেখো কোবাল্ট 27, এর ইলেকট্রনও 27। দেখো কোবাল্টের কি, এই 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d, তারপরে 4s2 3d7, এখানে এক্সেপশন নেই। নিকেলের 28, ইলেকট্রনও 28। তাহলে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d8। বোঝা গেল? নিকেলের পরে কপার 29, এখানে ইলেকট্রনও 29। তাহলে এখানে কি লিখবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d9। দেখো এখানে 9 আছে, যদি একটা ইলেকট্রন এখানে দেওয়া হয় তাহলে 10 হয়ে যাবে। তাহলে আমরা কি জানি বল, যে পূর্ণ অরবিটালের স্থায়িত্ব বেশি, কারণ ওদেরও এক্সচেঞ্জ শক্তির মান বেশি, ওদেরও সুষম ইলেকট্রনের বন্টন। সেই জন্যে ক্রোমিয়ামও আফবাউয়ের নীতিকে মেনে চলে না। তাহলে এখানে এটা লিখলে আমার পরীক্ষায় নাম্বার পাবে না, ভুল হয়ে যাবে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, এখানে একটা, এখানে 10টা, অর্থাৎ 4s যাদের শক্তি কম সেই অরবিটালটা পূর্ণ হলো না আগে, সেটা অপূর্ণ থেকে ডিতে ঢুকলো। দেখো তার মানে এখানে বলবো আগেরটা লিখে নিয়েছিলে, এখন লিখে নেবে যে কপারের ইলেকট্রন বিন্যাস আফবাউয়ের নীতিকে মানে না, কারণ এখানে অর্ধপূর্ণটা কেটে শুধু করো পূর্ণ ডি অরবিটালের স্থায়িত্ব বেশি। তাহলে এখানে শুধু অর্ধপূর্ণটা কেটে পূর্ণ করে দিলাম, আর ক্রোমিয়ামটা কেটে কপার করে দিলাম। তাহলে আমরা যেগুলো দেখলাম যে এখানে ক্রোমিয়াম এবং কপার আফবাউয়ের নীতিকে মেনে চলে না। তাহলে এদের ইলেকট্রন বিন্যাস পড়লে এইভাবে লিখতে হবে,
কি বলেছি বুঝতে পেরেছো? এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় আনসার করে আসতে পারবে। আচ্ছা, এবারে লেখো আয়নের ইলেকট্রন বিন্যাস। এবারে কি বললাম? আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো। তাহলে আয়ন আবার দু ধরনের আছে। প্রথমে এতে বলছি অ্যানায়ন, মানে নেগেটিভ চার্জ আয়নকে অ্যানায়ন বলি। তাহলে এখানে বলছি অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে দেখো নিয়মটা একটু বলে দিই। অ্যানায়নের ক্ষেত্রে প্রথমে মোট ইলেকট্রন গণনা করব, মোট ইলেকট্রন গণনা করে নেব, তারপর ইলেকট্রন বিন্যাস লিখব, ইলেকট্রন বিন্যাস লিখব। হ্যাঁ, ধর একটা দেখাচ্ছি। ধর এখানে পড়লো তোমার এফ মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস। তার মানে ফ্লুরিনের ইলেকট্রন নর্মালি কটা? 9 আর মাইনাস 1। এটা ফ্লুরাইড আয়ন। হ্যাঁ, ফ্লুরাইড এফ এল ইউ আর আই ডি, ফ্লুরাইড আয়ন। তাহলে 9 আর 1 10। তাহলে টোটাল ইলেকট্রন গণনা করে নিলাম। দেখো গণনা করে নিলাম। এবার ইলেকট্রন বিন্যাস করছি। 1s2, তারপরে 2s2, তারপরে 2p6। দেখো 10 হয়ে গেছে। এবার আমার বললো ক্লোরাইড আয়ন, ক্লোরাইড। তাহলে ক্লোরিনের 17টা থাকে প্লাস 1, তাহলে এখানে হয়ে গেল 18টা। তাহলে এখানে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ক্লিয়ার? এবারে দেখো, এবারে আমরা বলছি সালফাইড আয়ন। হ্যাঁ, সালফাইড আয়ন। ভালো করে দেখ এখানে সালফাইড, এটা সালফাইড। তাহলে সালফারের কত? 16 আর দুটো মাইনাস মানে +2। মাইনাস মানে ইলেকট্রন বাড়া, মাইনাস মানে কি ইলেকট্রন বেশি হয়ে গেছে। তাহলে এখানে একটা মাইনাস, তাহলে একটা ইলেকট্রন যোগ করতে হলো। এখানে দুটো মাইনাস, তাই দুটো ইলেকট্রন যোগ করলাম। তাহলে এটা যোগ করলে এটা কত হচ্ছে? 18। তাহলে সেম হবে এই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা বিতে বলছি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস দেখো। তাহলে এখানে আমরা দুটো নিয়ম বলছি। দেখো, জেড যদি তোমার লেস দেন 21 হয়, মানে কি বললাম, জেড লেস দেন 21 হলে ইলেকট্রন যোগ করে তার ইলেকট্রন বিন্যাস লিখব। ইলেকট্রন গণনা করে মোট ইলেকট্রন, এখানে লেখো মোট ইলেকট্রন গণনা করে তার ইলেকট্রন বিন্যাস লিখব। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে প্রথমে বললাম যদি জেড মানে কি প্রোটন সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক যদি 21-এর থেকে কম হয়, তাহলে ইলেকট্রন প্রথমে গণনা করে নেব, তারপরে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ধর এখানে পড়লো ক্যালসিয়াম 2+ আয়ন, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করতে, তাহলে ক্যালসিয়ামের কত? নর্মালি ক্যালসিয়ামের কত? 20। আর প্লাস মানে কি ইলেকট্রন কমে গেল, দুটো বের হয়ে গেল, মাইনাস করে দিলাম, তাহলে 18টা। তাহলে এখানে ইলেকট্রন করব 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমাকে বললো ধরো এখানে বললো যে
এই অ্যালুমিনিয়াম 3+, তাহলে অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়ামের 13 আর 3+ মানে -3, তাহলে 10। তাহলে এখানে করব 1s2 2s2 2p6, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো টোটাল ইলেকট্রন গণনা করে নিচ্ছি, যেহেতু প্লাস আছে তাই ইলেকট্রন কমে যাচ্ছে। এখানে 2+ আছে, 2 ইলেকট্রন কমে গেল। এখানে 3+ আছে, 3 ইলেকট্রন কমে গেল। অ্যালুমিনিয়ামের নর্মালি 13, অ্যাটমিক নাম্বার 13 মানে 13টা ইলেকট্রন ছিল, 3টে প্লাস আছে, 3টে কমে গেল, তাহলে 10। তাহলে 1s2 2s2, 2 2 4 আর 6 10। এখানে দেখো 2 2 4 6 10 আর 8 18। তাহলে এইভাবে করব, ঠিক আছে, মাথায় থাকে যেন। আচ্ছা, এবারে লেখো, যদি জেড গ্রেটার দেন 21 হলে, মানে গ্রেটার দেন 21 এর বেশি যদি হয়, জেডটা 21 এর বেশি হলে তখন আমরা 21 না বলে গ্রেটার দেন ইকুয়াল টু 21 করে দিলাম। হ্যাঁ, যদি ইকুয়াল টু হয় বা বেশি হয়, যদি মানে জেড গ্রেটার দেন ইকুয়াল টু 21 হলে মোট ইলেকট্রন গণনা করা যাবে না, তখন আর এরকম চলবে না। তখন কি লিখতে হবে, প্রথমে নিস্তড়িত পরমাণু ইলেকট্রন বিন্যাস লিখব, তারপর সর্ববহিস্থ অরবিটাল হতে ইলেকট্রন বের করব। তাহলে এখানে কিন্তু দুবার করে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, ভালো করে দেখ। যদি জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 21 হলে, তাহলে প্রথমে নিস্তড়িত পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখব, যে নিস্তড়িত আছে, তারপর সর্ববহিস্থ অরবিটাল হতে ইলেকট্রন বের করে দেব, ঠিক আছে। তাহলে কি ব্যাপারটা কি একটু বোঝ ভালো করে। ধর আমার এখানে পড়েছে আয়রন 2+, এর ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। কি বলেছে, আয়রন 2+। তাহলে তুমি প্রথমে এর যদি ইলেকট্রন বিন্যাস লিখতে বলে, তোমাকে প্রথমে আয়রনের লিখতে হবে। আয়রনের কত, 26। তাহলে 26 মানে 1s2 2s2 2p6 10 হলো, তারপরে 3s2, তারপরে 3p6 18, তারপরে 3d, আগে 4s এ দুটো দেব, তারপর 3d তে 6টা, দেখ 26 হলো। এবার আমার এখানে বলেছে Fe2+, তার মানে এখানে ইলেকট্রন কটা থাকবে, 26 থেকে দুটো চলে গেল 24 হবে। তাহলে আর লিখবো না, আর ইলেকট্রন বিন্যাস করতে গেলে শুধু বাইরে থেকে, বাইরের অরবিটালকে এইটা 4s, বাইরে থেকে দুটো বাদ দিতে হবে, যেহেতু দুটো কম। আয়রন 2+ মানে কটা কম, দুটো, তাহলে বাইরে থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে কি করব, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, ঠিক আছে। তাহলে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস পড়া মানে যাদের অ্যাটমিক নাম্বার তোমার 21 বা 21-এর থেকে বেশি, প্রথমে নিস্তড়িত পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর সেখান থেকে তার বাইরের কক্ষক হতে বাইরের অরবিটাল হতে ইলেকট্রন বের করে আনতে হবে। এটা যেন মাথায় থাকে, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। আমি অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, দেখো অ্যানাদার এক্সাম্পল। ধর পরীক্ষায় পড়েছে কপার 2+, তাহলে আগে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করব। কপার কত, 29, 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3d 4s 4s1 3d 10, এটা এক্সেপশন ছিল।
তাহলে এখানে কপার 2+ পড়েছে মানে ইলেকট্রন 27। তাহলে এখান থেকে একটা বাদ যাবে, দুটো কমে যাচ্ছে, এখান থেকে একটা, তারপরে এখান থেকে একটা। তাহলে একই লিখে দেবো 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3d9। ক্লিয়ার? এখান থেকে একটা চলে গেল, তারপরে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পারলে। যে কোনো পরমাণু বা আয়নের যদি ইলেকট্রন বিন্যাস আসে এই 1 থেকে 30-এর মধ্যে তোমরা করতে পারবে। ভালো করে কিন্তু এইটা প্র্যাকটিস করবে। ইলেকট্রন বিন্যাস প্রত্যেক পরীক্ষায় আসে, এগুলো যে যত ভালো করে প্র্যাকটিস করবে সে তত ভালো শিখতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়ালাম আব্বায়ের নীতি, n+l এর সূত্র, আব্বায়ের সূত্র, n+l এর সূত্র, কি করে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেগুলো ভালো করে শেখালাম। এটা তোরা একটু ভালো করে প্র্যাকটিস কর, তাহলে ইলেকট্রন বিন্যাস যে কোনো পরমাণুর যদি পড়ে তোরা করতে পারবি আর পরীক্ষায় কোনো প্রবলেম হবে না।